এটা আছে, এক কথার মানুষ ছিলেন। তাই আজও পর্যন্ত আপনি কেন এই অঞ্চলের মানুষ, ইভেন আমার কাছেও একদিন কেশবপুরের একজন জিজ্ঞেস করতেছে একটা মাল বিক্রির ক্ষেত্রে, এই বাড়ি তুমি কি গোলাম আলী ফকির হয়েছো? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, সকলকে অভিনন্দন জানাই। আজ আপনাদেরকে একটি ছোট্ট ইতিহাস, একজন ব্যক্তি সম্পর্কে আপনাদের জানাবো। তিনি একেবারে অজপাড়া গ্রামে প্রচার বিমুখ একজন মানুষ, যিনি অনেক আগের কথা আমরা হয়তো অনেকে ভুলতে বসেছি তাকে। আপনারা জানেন যে যশোর সাতক্ষীরা সড়ক, এই সড়কের একটা বিখ্যাত নাম ফকির রাস্তার মোড়। এই ফকির রাস্তার মোড় যার নামে নামকরণ, তিনি হচ্ছেন আধ্যাত্মিক একজন ব্যক্তিত্ব, তিনি গোলাম আলী ফকির। এই গোলাম আলী ফকির কোনো সাধারণ মানুষ নাই, সাধারণে অসাধারণ একজন মানুষ। তার সম্পর্কে আমরা তারই বংশধর, তারই আত্মস্বজন, তাকে যারা লালন করেন, পালন করেন, মন করেন, সেরকম একজন তারই বংশের একেবারে একজন বিশিষ্ট সাংবাদিক, উপজেলা লেভেলে আমাদের খুবই কাছের মানুষ জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, খুবই হাস্য উজ্জ্বল এবং পরিচিত একজন মুখ। আমরা ওনার কাছ থেকে জানতে যাব যে আসলে গোলাম আলী ফকির মূলত উনি ফকির কেন, এবং ওনার সম্পর্কে আপনার কাছ থেকে খুব কিছু ব্যতিক্রমী কথা শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি যতটুকু জানি, গোলাম আলী ফকির ছিলেন একজন আধ্যাত্মিক সাধক ফকির ছিলেন। একটা সময় তখন ডাক্তার কবিরাজের সংখ্যা ছিল কম। এই অঞ্চলের মানুষ যখন রোগ ব্যাধিতে আক্রান্ত ছিল, তখন ডাক্তার কবিরাজ না পেয়ে মানুষ এই ফকিরের আশ্রয় নিত। এখানে আসলে অনেক রোগী ভালো হয়ে যেত। একদিন একটা উদাহরণ দিয়ে বলতে হয়, গোলাম আলী ফকির যখন ফকির হলেন, দায়িত্ব নিলেন, তখন এই অঞ্চলের ডাক্তাররা ওনার নামে মামলা করলেন আদালতে। যে আদালতে মামলা করলেন এই মর্মে যে আমার ওখানে সকল রোগীপত্র আসে, ডাক্তাররা আমাকে আমার নামে অভিযোগটা করেছেন। এখন রোগীরা যদি আমার এখানে আসে, রোগী যদি ভালো হয়, এর জন্য তো দায়ী আমি না। আর রোগীরা যেহেতু লাইন দেয় আমার এখানে, ডাক্তারের ওখানে যায় না, কিন্তু আমি সেখান থেকে তাদের কাছে কোনো পয়সা আমি দিতাম না, চেয়ে নিতাম না পয়সা। ওনারাই যা দিতেন আমি তাই গ্রহণ করতাম। সেই হিসাবে আদালতে মামলা করলে আদালত আমার পক্ষে রায় দিল যে যার যেখানে ইচ্ছা সে সেখানেই যাবে। সেই হিসাবে আমি দীর্ঘদিন থেকে এই ফকিরের দায়িত্ব গ্রহণ করি বা ফকির হিসাবে রোগী দেখি। তা সেইখান থেকে আমরা দেখছি মানুষ পাগলের মতো চলে আসতো ফকিরের এখানে এসে, তারা রোগী ভালো হয়ে যেত। অসংখ্য ধন্যবাদ। যে ফকিরের যে তার যে যোগ্যতা, তার যে চিকিৎসা সেবা, সেটা নিয়ে চ্যালেঞ্জ করেও তিনি বিজয়ী হয়েছিলেন আর কি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানি যে গোলাম আলী ফকিরের মূলত ওনার আমরা শুনেছি যে ওনার বিবি একাধিক ছিলেন। কয়টা বিবি ছিলেন ওনার? 3টা বিয়ে করেছিলেন উনি। একটা আছে আরশনগর। আর কোন উপজেলা এটা? আরশনগর সম্ভবত ডুমুরিয়ার ভিতরে। আর বাকি 2জন আছে মনিরামপুর উপজেলার গোপালপুর গ্রামে। মনিরামপুর উপজেলার গোপালপুর গ্রামে। এবং আমরা শুনেছি যে একই পিতার 2 মেয়ে। এটার রহস্যটা কি? এটা আছে দ্বিতীয় স্ত্রী হিসাবে গোপালপুরে উনি বিয়ে করেন। ওনার নামটা হচ্ছে সুন্দরী বিবি, আর আছে লাইলা বিবি আর কি। লাইলা বিবিকে প্রথমে বিয়ে করার পরে উনি মারা যান। মারা যাওয়ার 2টো সন্তান ছিল আমরা শুনেছি, সে সন্তানও মারা যায় তখনই আর কি। পরে উনারই ছোট বোন, লাইলার ছোট বোন সুন্দরী বিবি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন। ওনার কোনো সন্তান আদি না হওয়ার কারণে আস্তে আস্তে বয়সও শেষ হয়ে যেতে লাগলো। তখন গোলাম আলী ফকির চিন্তা করলেন, আমার এই যে সম্পদ,
এই সম্পদ আমি কার কাছে রেখে যাব, যেহেতু ওনার কোনো সন্তানাদি নেই, আর কোনো প্রজন্ম মানে নেই, গ্যাপ গ্যাপ থেকে যাচ্ছে, যে সেই কারণে ওনারই দুই ভাইপোকে এই বেলকাটির এই সম্পদ দুইজনের নামে লিখে দিয়ে যায়। অর্থাৎ হচ্ছে গোলাম আলী ফকিরের যিনি সর্বশেষ স্ত্রী, হ্যাঁ সর্বশেষ নম্বর স্ত্রী হ্যাঁ, সুন্দরী, হ্যাঁ, সেই সুন্দরীর যে ভাইপো তাদের মানে নামে, তাদের কাছেই জমিটা দিয়ে যায়। যাদেরকে তাদের নাম দুজনের কি নাম? আব্দুল কাদের ভুলা আর আছে নিয়ামত আলী দফাদার। আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, আরেকটা বিষয় আমরা জানতে চাই যে এই যে গোলাম আলী ফকির, আমরা জেনেছি যে উনি শুধু একজন আধ্যাত্মিক সাধক না, উনি একজন সমাজসেবক। উনি সেক্ষেত্রে আমি একটু জানতে চাই, আমাদের মনিরামপুর উপজেলার মধ্য দিয়ে আসা সীমান্তে প্রায় ফকির রাস্তা, এবং আরো কোন এক জায়গার কথা শুনেছি উনি ব্রিজ নির্মাণ করেছেন। এই ইতিহাসটা আমাদের একটুখানি যদি আপনি বলতেন। ব্রিজটা বলতে গেলে আমরা বলেছি যে উনি কিন্তু আধ্যাত্মিক সাধক শুধু সাধক না, উনি একজন সামাজিক লোক ছিলেন, একজন দানবীর ব্যক্তি ছিলেন। আমি এই কথা জানতে চাচ্ছি। আমি শুনেছি আদালতে মামলা হওয়ার পরে উনি বললেন জজ সাহেবের যে আমার এখানে আপনাকে যাওয়া লাগবে। তারও একটা কাহিনী আছে, আমি একটু না বললে নয়। সংক্ষিপ্ত করে বলতে। হ্যাঁ, জেলা পরিষদে জেলার প্রথম জেলা জজ ওনার কাছে উনি হাজির হলেন মামলা হওয়ার পরে। উনি বললেন আমার একটা সন্তান আছে, তাকে আমরা কলকাতায় দেখাইছি, দেখানোর পরে উনি বললেন যে ওই সন্তান বাড়ি নিয়ে যান, এ আর বাঁচবে না। জজ সাহেবের ছেলে, অর্থাৎ কলকাতার চিকিৎসকরা বললেন যে আপনার ছেলে বাড়ি নিয়ে যান, আপনার সন্তান বাঁচবে না। তখন উনি বললেন যে তাহলে এবার আদালতে যখন এই নিয়ে উঠলো তখন বলতেছে উনি কেমন ফকির, তাহলে আমার সন্তান তো কলকাতা থেকে ফেরত দিয়েছে, তা আমার ছেলেকে ভালো করে দেন দিন। তখন জজ সাহেব বললেন, তারপরে জজ সাহেব বলতেছেন তাহলে আমার বাড়িতে চলেন। তাই এবার গোলাম আলী ফকির দম্ভের সাথে বললেন যে কোনো আমার ফকির কারো বাড়িতে যে চিকিৎসা দেয় না, আমার আদালতে নিয়ে আসতে হবে। এইবার আদালতে নিয়ে আসলেন, আনার পরে এখন যেটা আমরা জেলা পরিষদের পুকুর বলি আর কি, এখন তো জেলা পরিষদের যে পুকুর এখন তো খুব সমৃদ্ধ হয়েছে, খুব চাকচিক্য হয়েছে। এখন ওই সেই সন্তানকে ছেলেকে গাড়িতে করে, জিপ গাড়িতে করে নিয়ে আসে শোয়া অবস্থায় আর কি। তখন গোলাম আলী ফকিরকে বলছেন যে চলেন, আপনার ওই জাজ সাহেবকে বলতেছেন যে পুকুরে নিয়ে চলেন। নিয়ে যেয়ে পুকুরে গাড়ে শোয়াই দেওয়ার পরে বলতেছে যে 100 ভার পানি আর 100 ভার ছিটা দেওয়া লাগবে ওর গায়ে। এবার 100 ভার ছিটা 100 ভার পানি যখন গায়ে দেওয়া হয় আর কি, তখন ওই ছেলেটা নিজের থেকে উঠে বসে থাকলো। হ্যাঁ, মানে কি আধ্যাত্মিকতা, আর চিকিৎসা শুনেছি ওই পরিমাণে দর্শক ছিল পুকুরের চতুর্পাশে, কানায় কানায় মানে পরিপূর্ণ, উপচে পড়া ভিড়। যে একই দৃশ্য, যে একটা অসুস্থ বাচ্চা তাকে শোয়ায় নিয়ে আসলো, নিয়ে গাড়ে শোয়াই দিল, পানি দেওয়ার পরে সে সুস্থ হয়ে গেল, একই ব্যাপার। তারপরে বললো আচ্ছা ঠিক আছে, এবার 100 ভার পানি ছিটা দিয়ে দাও গায়ে। আসলে সত্য কথা বলতে যে একজন গোলাম আলী ফকির এমনি হয়ে ওঠেনি, না এমনি নানা গুণে গুণান্বিত থাকার কারণেই মূলত। অবশ্যই অবশ্যই। এইবার ওই 100 ভার ছিটা দেওয়ার পরে নিজের থেকে উঠে দাঁড়ায় থাকলো। তখন নাকি শুনেছি গোলাম আলী ফকির বলতেছে এবার আপনি এজলাসে নিয়ে যান। ও হাঁটি যাবে, মানে এবার হাঁটি যাওয়ার পরে মুমূর্ষ রোগী, হ্যাঁ, সুদূর ভারত ফেরত, সে রোগী একেবারে মৃত পথযাত্রী, একদম মৃত পথযাত্রী। তারপরেও মানে দেখেন কি আল্লাহর কি রহমত, এটা আল্লাহ, এই যে আধ্যাত্মিকতা, এটা স্বয়ং কিন্তু গড গিফট, আল্লাহ প্রদত্ত ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয়, এটা সবার মাঝে হয় না। এবার উনি বলছেন যে তাহলে আমি আপনাকে কি পুরস্কৃত করতে পারি। ওনার সেই মামলা টামলা নিয়ে কিন্তু কোনো বিষয় না, এখন বিষয় আছে আপনাকে আমি কি দিয়ে পুরস্কৃত করতে পারি। তো উনি বললেন আমার কোনো পুরস্কার দেয়া লাগবে না, আমি পুরস্কার নেব না, আমার ওখানে একটু যাবেন। ওই তাই উনি নাকি একটা ডেট দিছিলেন, সেই ডেট দিয়ে তখন রাস্তা ছিল না, এই নাগরগোপ দিয়ে নাকি
মনিরামপুরের যে নাগরগোপ ফকির রাস্তা, হ্যাঁ ওই তার রাস্তা মধ্য দিয়ে দিয়েই এসে- বেলকটি নিয়ে আসছিল। জি জি জি। তখন উনি বলছিল যে আপনি একটা রাস্তা শুরু করেন, এই পাশ দিয়ে আমি একটা ব্রিজের ব্যবস্থা করে দেবো। তা উনি বলছিলেন যে না, আমার রাস্তা ব্যবস্থা করা লাগবে না, রাস্তার যাবতীয় ব্যবস্থা আমি করব, তবে আপনি একটু আসবেন, দেখে যাবেন। সেই আছে নাগরগোপ ব্রিজ। আর সেই নাগরগোপ ব্রিজ কলকাতার থেকে মিস্ত্রি যাবতীয় সরঞ্জাম কলকাতার থেকে আনা হয় এবং কলকাতার মিস্ত্রি দিয়েই ওই নাগরগোপ ব্রিজ তৈরি করা হয়। আমার দাবি হচ্ছে আসলে নাগরগোপ যে ব্রিজটা, ওইটা দীর্ঘদিনের দাবি, আমাদের এই অঞ্চলের মানুষের দাবি, মুজগুনি ইমাননগর মানুষের দাবি, গড়ভাঙ্গা এলাকার মানুষের দাবি যে অন্তত ওই ব্রিজটার নামকরণ আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকিরের নামে নামকরণ করা হোক। অত্যন্ত যৌক্তিক একটা বিষয়, যেহেতু এই অঞ্চলের একটা সমৃদ্ধ জায়গা সে হচ্ছে ফকির রাস্তা, এবং সেই ফকির রাস্তা গোলাম আলী ফকিরের নামকরণ করেই কিন্তু এই রাস্তাটা। সুতরাং সেই ওই ব্রিজটি তো গোলাম আলী ফকিরের অবদান আছে, অর্থাৎ সেই অবশ্যই। সময় উনি ভারত থেকে সরঞ্জাম দিয়ে এনে, মিস্ত্রি এনে ওই ব্রিজটি করেন। আজকে হয়তো কালের গর্ভে বা সময়ের ব্যবধানে এখন নতুন কিছু স্থাপনা হয়েছে, কিন্তু তখন কে করে? যাই হোক, আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে গোলাম আলী ফকির তার অন্য যোগ্যতা আছে, কিন্তু মানুষ হিসেবে যে থাকে না যে একজন সৎ মানুষ, তো সেক্ষেত্রে আমরা শুনেছি যে এই অঞ্চলে একটা কথা প্রচলিত আছে যে কোন একটা মানুষ যদি এক কথায় বলে যে কোনো একটা বিষয় এক কথায়, তা বলে তুমি কি গোলাম আলী ফকির হয়ে গেছো। এই যে বিষয়টা, আসলে কি উনি কি এক কথার মানুষ এক ছিলেন? কথার মানুষ ছিলেন। আমাকে এরকম একদিন কোনো উদাহরণ আছে কিনা? একজন বড় মাপের একজন নেতা বলছিলেন একদিন আমাকে, সিদ্দিক, ও যদি তুমিও সত্যি কথা একদিন বলা শুরু করো, তুমিও একদিন আধ্যাত্মিক হয়ে যাবা। একদম তাই। তার মানে আমি যদি সত্য পথে থাকি, সৎ কথা বলি, মিথ্যার আশ্রয় না নিই, আমার ভিতরে অটোমেটিকলি আমার ভিতরে প্রত্যেকটা আমার কোষ সবকিছু আমার সত্য ভিতরে আলোকিত হবে, এটা সত্য কথা। সুপ্ত আলোকিত হুম, হুম, হতেই হবে। definitely, definitely। আচ্ছা, উনি যে এই- কারণে এই- উনি এই- সত্য হ্যাঁ, কথা বলতেন, উনি মিথ্যার কোনো আশ্রয় নিতেন না। উনি এক এটা কথার আছে, মানুষ উনি ছিলেন এক বোধহয়। কথার মানুষ ছিলেন। তাই আজও পর্যন্ত আপনি কেন এই অঞ্চলের মানুষ, ইভেন আমার কাছেও একদিন কেশবপুরের একজন জিজ্ঞেস করতেছে একটা মাল বিক্রির ক্ষেত্রে, এই বাড়ি তুমি কি গোলাম আলী ফকির হয়েছো? তা আমি নীরবে থাকলাম, আমি আর কিছু বললাম না। আসলে আমার কষ্ট লাগে সব শুনলে, যে তখন আমি বলতে পারলাম না যে আমি কিন্তু ওই বাড়ির ছেলে, আমি আর বললাম না। কিন্তু ও কথাটা যে ওই বলি যে নিজেকে আত্মতৃপ্তি পেল, আমার কাছে এটাই খুব ভালো লাগলো, আমি খুব আনন্দ পেলাম ভিতরে উনি যে ভিতরে। একজন সমৃদ্ধ মানুষ, এই যে হ্যাঁ, তার কথা ওটাই যে- তার কথাই প্রমাণিত আচ্ছা, হয়েছে। উনি যে মনে করেন এই জনপদের একটা কীর্তিমুখ, হুম। একেবারে অজপড়া গ্রাম, এটা মানে যশোর জেলার খুবই সমৃদ্ধ একটা উপজেলা, এই মাটি অত্যন্ত উর্বর। পাজিয়া ইউনিয়নের বেলকাঠি গ্রাম, অর্থাৎ এটা কাগজপত্রে বলা হ্যাঁ, হয় বেলকাঠি, বেলকাঠি। বেলকাঠি, কিন্তু আঞ্চলিক নাম বেলকাঠি। সেই বেলকাঠির একেবারে অজপড়া গ্রামে ওনার এই বাসস্থান ছিল। এই যে অনেক আগের কথা, একজন আধ্যাত্মিক মানুষ, তার অনেক যোগ্যতা, শুভ্রতা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এখন এটা কি সরকারি ভাবে, বা আমরা জানি যতটুকু যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয় এগুলো সংরক্ষণ করে, এরকম কোন বিষয় আপনারা কোনো চেষ্টা করেছেন? বা আসলে আমরা ইতিপূর্বে এটা নিয়ে অনেক জায়গায় কথা বলেছি আর কি, কিন্তু না, আপনার এটা দাবি কি? যদি আপনি এটা যদি প্রত্নতত্ত্ব বিভাগ যদি এর কোনো মালিকানা না থাকতো, সেক্ষেত্রে সরকার এবং প্রত্নতত্ত্ব বিভাগ এটা দায়িত্ব নিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু যেহেতু মালিকানা সম্পদ, ব্যক্তি মালিকানা সম্পদ, এই কারণে এটা হয় না বা হবে না বলে আমরা জানতে পারি আর কি। আচ্ছা, আচ্ছা, যে কারণে আমরা নিজেরাই যতটুক সম্ভব, যেভাবে সম্ভব আমরা সেইভাবে আপনি কি চান এটাকে কিনা রাখার যে- চেষ্টা করি। আপনি কি চান কিনা যেটা প্রশাসনিক ভাবে হুম। ওনাকে সরকারি একটা স্বীকৃতি দেওয়া, বা প্রতি বছর ওনার নামে কিছু একটা করা, ওনার নামে একটা লাইব্রেরি বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এরকম কোনো কিছু আপনি দাবি করেন? এগুলো আমি চাই। আমি যেহেতু সাংবাদিকতা করি, আমার এই সকল ক্ষেত্রে আমি যেখানে সুযোগ পাই, আমার লেখনের মধ্য দিয়ে আমি গোলাম আলী ফকিরকে নিয়ে দু কথা লেখা, দু কথা বলার চেষ্টা আমি করি। যে কারণে আমি চাই যে 25শে বৈশাখ প্রতি বছর এখানে যশোর জেলার মধ্যে
একটা বড় ধরনের মেলার আয়োজন হতো, সেটা আসলে এখন আর হচ্ছে না, রাজনৈতিক কারণ বলবো। এখন আর সরকারিভাবে যদি এই আমি যে ঘটনা বললাম এর মধ্য দিয়ে যদি কোনো কিছু সম্ভব হয়, তাহলে আমার কোনো ব্যক্তিগত কোনো আপত্তি নেই আর কি। আমি সেটা সরকারের কাছে দাবি করব আর কি। আঞ্চলিকভাবে সাংবাদিকতা করেন, ওনাকে নিয়ে আপনার একটা লেখা বই, প্রিয় দর্শক দেখুন যে আমাদের মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাই তার নিজের লেখা আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকির লিখেছেন সিদ্দিকুর রহমান। এই বইতে আপনি ওনার কি ধরনের ইতিহাস তুলে আনছেন এবং এই প্রজন্ম কি এই বই পড়লে উপকার পাবে কিনা? এই ক্ষেত্রে আমি মনে করব যারা গবেষণামূলক কাজ করেন বা গবেষণামূলক বই উপস্থাপন করেন, তাদের ক্ষেত্রে একটা সহযোগী একটা বই হিসাবে আমি মনে করি। এর ভিতরে মোটামুটি গোলাম আলী ফকিরের শুরু থেকে ও মৃত্যুর আগ পর্যন্ত সকল ঘটনা না হলেও মোটামুটি ওনার জীবন কাহিনী জীবনী মোটামুটি এর ভিতরে পাওয়া যাবে বলে আমি আশা করি আর কি। বিশ্বাস করেন এই প্রজন্ম কি এখান থেকে ওনার আদ্যপন্ত জানতে পারবে কিনা? অবশ্যই জানতে পারবে। তবে আমি পাশাপাশি আমি চাইবো অন্তত স্কুলে যদি একটা সাবজেক্ট হিসাবে একটা আমার এই বইটা যদি থাকে, কি লাইব্রেরিতে যদি একটা বই থাকে আত্মজীবনীর উপরে অংশ যদি থাকে, বা বিভিন্ন স্কুলে একটা নামকরণ যদি করা হয়, একটা হলের একটা রুমের নামকরণ যদি করা হয় এই অঞ্চলে, সেক্ষেত্রে আসলে অন্তত তাকে তার স্মৃতিটা অন্তত ধরে রাখা সম্ভব হবে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আমরা শেষ অংশে চলে আসছি। দেখুন, যুগে যুগে এই ধরনের ক্ষণজন্ম মানুষেরা কিন্তু যুগে যুগে কালে কালে খুবই সংখ্যায় কম আসেন। একজন গোলাম আলী ফকির হয়তোবা কালের একজন সেরা সন্তান হিসেবে এসেছিলেন এই কেশবপুরের বেলকাঠি গ্রামে। আমরা যদি এই ধরনের সাধকদেরকে ভুলে যাই, একদিন আমাদের ইতিহাস হারিয়ে যাবে, একদিন আমরাও হারিয়ে যাব। সুতরাং যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এই ধরনের সাধক, আধ্যাত্মিক সাধক, সমাজ সেবক, সমাজ বিনির্মাণের যারা পাগল ছিলেন, এরকম গোলাম আলী ফকিরদের আমাদের খুঁজে বের করে তাদেরকে ইতিহাসের পাতায় আনতে হবে, তাদের করতে হবে মূল্যায়ন, এবং তাদের যেসব বংশধরেরা বিভিন্ন জায়গায় ছিটে ছিটে আছেন তাদেরকে মূল্যায়ন করতে হবে। তেমনই একজন আমাদের সিদ্দিকুর রহমান ভাই, আরো ওনাদের অনেক ভাই বেগারা আছেন। আপনারা যারা দর্শক আমাদেরকে এতক্ষণ শুনলেন, ইতিহাসের ছোট্ট একটি অংশ জানার জন্যও হলেও আপনারা চলে আসুন কেশবপুরের পাজিয়া ইউনিয়নের বেলকাঠি গ্রামে গোলাম আলী ফকিরের যে স্মৃতিচারণ, যে স্মৃতি স্তম্ভ আপনারা দেখতে পারেন। নতুন করে আপনার ইতিহাসের ক্যানভাসে যোগ হবে আর একটি ইতিহাস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।